This is Hassan and you are watching National Barta. লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবাংলার রাজনীতি অত্যন্ত হটস্পট হয়ে গেছে এবং পশ্চিমবাংলার রাজনীতি বেশ উত্তপ্ত। পশ্চিমবাংলার স্টেট পলিটিক্স বেশ উত্তপ্ত। একদিকে রাজনৈতিক চমক, একদিকে অন্যদিকে মানুষের দৈনন্দিন জীবনের মানুষের অধিকার এবং মানুষের লড়াই। পশ্চিমবাংলার রাজনীতিতে পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের নিরিখে 42টি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং হটস্পট এবং কেন্দ্রবিন্দু হচ্ছে লোকসভা নিরিখে ঘাটাল। ঘাটালে এই মুহূর্তে রাজনৈতিক জল অনেকটা গুড়িয়ে গেছে। দীপক অধিকারী তিনি ইলেকশন লড়ছেন, অন্যদিকে হিরণময় চট্টোপাধ্যায়। কিন্তু ঘাটালে নাম ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত রাজনৈতিক জল অনেকটা গুড়িয়ে গেছে এবং ঘাটালে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং ঘাটালের মানুষ কিভাবে নিয়েছে এই রাজনৈতিক জল পরিবর্তন, এ নিয়ে আলোচনা করব প্রসেনজিৎ কাপাস, যিনি ঘাটালের ভূমিপুত্র এবং দীর্ঘদিন ধরে ঘাটাল মুভমেন্ট, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মুভমেন্ট করছে এবং ঘাটালের প্রত্যেকটা ইস্যুকে যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি সামনে রাখেন এবং তিনি লড়াই করেন ঘাটালের অধিকার নিয়ে, ঘাটালের মানুষের প্রয়োজনীয় বিষয়গুলোকে নিয়ে। আমার সাথে আছে প্রসেনজিৎ। কীভাবে দীপক অধিকারী এবং হিরণ দুজন তো ছড়াচ্ছেন, কীভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে আমি ন্যাশনাল বার্তাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে বারবার ধরে এই ঘাটালের বিষয়টাকে তুলে ধরার জন্য। কারণ আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ঘাটালের যে প্রয়োজনীয়তা, ঘাটালের যে সমস্যার কথাগুলো, সেগুলো কিন্তু খুবই কম তুলে ধরা হয়। মূলত এইবারে ঘাটালকে দেখানো হচ্ছে যে সেলিব্রিটিদের যে তকমা বা দুজন সেলিব্রিটি দাঁড়িয়েছে। আমার বক্তব্য হচ্ছে এই যে সেলিব্রিটি দুজন দাঁড়িয়েছে বা এতদিন ধরে যে অভিনেতা আমাদের সাংসদ ছিলেন, অবশ্যই যদি আমরা দেখি তার দল, অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, তারা অনেক কিছু কাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা একজন অভিনেতা যদি সাংসদ হন, তার কাছ থেকে বাড়তি আমরা কি পেলাম, এটাও কিন্তু ঘাটালবাসীর প্রশ্ন। তো সেই জায়গা থেকে এবারে অবশ্যই দেব এবং হিরণ যারা দাঁড়িয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যেকেরই এক্সপেকটেশান আছে যে অনেক কিছু বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের বক্তব্য কিন্তু ঘাটালবাসীর যে এই দুজনের মধ্যে যদি কেউ একজন জয়লাভ করে, যদিও বাইনারি একটা ক্রিয়েট করা হচ্ছে যে তৃণমূল বিজেপি, কিন্তু তার বাইরেও তো দাঁড়িয়েছেন সিপিআইএমে যিনি তপন গাঙ্গুলি রয়েছেন, অন্যদিকে এসইউসিআই যিনি রয়েছেন আমাদের দীনেশ মেহকাপ, তারাও কিন্তু রয়েছেন। কিন্তু এই বাইনারি ক্রিয়েট করা হচ্ছে দেব হিরণ এই বিষয়টা। তবে আমার মনে হয় যতটুকু যে সেলিব্রিটি তকমাটা সরিয়ে ঘাটালবাসী যত তাদেরকে একজন সাধারণ লোকসভা প্রার্থী হিসেবে যত গ্রহণ করতে পারবে, তাদের কাছে যত ঘাটালের আপনি বলছেন সেলিব্রিটি ইস্যুটাকে বন্ধ করা একদম, আমি সেটাতে বারবার জোর দিচ্ছি। কারণ কোথাও না কোথাও ঘাটালকে এখন সেলিব্রিটি এই ব্যাপারটাতেই বেশি যেন হাইলাইট হচ্ছে, কিন্তু ঘাটালের যে মূল সমস্যা সেগুলো কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান, এটা নিয়ে ন্যাশনাল বার্তাতে আগেও আমি ইন্টারভিউ দিয়েছি, ন্যাশনাল বার্তা বহুবার সোচ্চার হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টাকে কেন্দ্র করে ভোটের একটা গিমিক তৈরি করা এবং এইটাকে প্রাধান্য করেই বেরিয়ে যাওয়া, সেটাও কিন্তু এবারেও কিন্তু রিপিট হচ্ছে। তার বাইরে কিন্তু কোনো ইস্যুগুলো সামনে আসছে না। অনেক বড় বড় ইস্যু রয়েছে ঘাটালে। প্রসেনবাবু, আমরা লক্ষ্য করলাম যেখানে অভিষেক ব্যানার্জি খোলা রুটে দেবকে নিয়ে হাত ধরে তিনি বললেন যে আমরা আর কেন্দ্রীয় সরকারের উপরে ভরসা রাখছি না, আমরা ঘাটালের মানুষের পাশে আছি এবং যদি জয়লাভ করি, ওই কথাটা তিনি কোড আন করবো, যদি দেবকে আপনারা জেতান আমি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, বিশ্বাস হয় না? আমার প্রথম কথা হচ্ছে যেটা বলার, এটা হয়তো পশ্চিমবঙ্গের অনেকেই জানে না, হয়তো সেটা আমি আজকে পরিষ্কার করতে চাই, আবার অনেকেই জানেন নিশ্চয়ই, যে ইতিমধ্যে রাজ্য সরকার তাদের নিজস্ব যে তহবিল রয়েছে, রাজ্য সরকারের ফান্ড, তার থেকে কিন্তু অনেকগুলো কাজ করেছে ঘাটালে যাতে বন্যার প্রকোপটা কম হয়। অসীমবাবু, কাজ করা এবং ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা দুটো ভিন্ন বিষয়। আপনি একদমই তাই, আমি এই পয়েন্টটাতেই আসতে চাইছি। মানে আপনি রাস্তা কিছু কাজ করলেন না, রাস্তায় শুধু 5 টাকার লাইট জড়িয়ে দিলেন বললে মিশে উন্নয়ন হয়েছে, সেটা তো তার বাস্তবায়িত কমই হলো না। ঠিক, আমি এই পয়েন্টটাতেই আসতে চাইছি। যেমন পলাশপাই, দুর্বাচটি খাল, এই কিছু খাল কিন্তু সংস্কার করেছে বর্তমানে যে তৃণমূল যে আমাদের সরকার রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার। এবার এদের বক্তব্যটা আমার যতটুকু মনে হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু প্রায় 2000 কোটি টাকার একটা প্রকল্প। এটা কিন্তু খুব সামান্য অ্যামাউন্ট নয়।
অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে অনেক কিছু কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। প্রায় দেখা যাবে যে 500 থেকে 600 পরিবারকে কিন্তু তাদেরকে পুনর্বাসন দিতে হবে, ওই জায়গা থেকে শিফট করতে হবে, নাহলে কিন্তু ঘাটাল শহরেরই অস্তিত্ব থাকবে না। আমার এই জায়গায় মনে হয় যেটা করতে পারে মমতা ব্যানার্জি, যে ভাবনা চিন্তা থেকে বলেছেন মানে মুখ্যমন্ত্রী, আমার মনে হয় এইরকমই কিছু খাল বা নদী সংস্কার করে দেবেন, দিয়ে সেটাকে বলবেন যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দিয়েছি। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান যদি প্রকল্পটাকে বাস্তবায়িত করতে যায়, আবারও বলছি, সেখানে প্রায় 400 থেকে 500 পরিবারকে তাকে পুনর্বাসন দিতে হবে, ঘাটাল শহরের কোনো অস্তিত্বই থাকবে না। এখন এমন জায়গায় যদি দাঁড়িয়েছে। রাজ্য সরকার মনে করে ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারে, আপনি এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি করা যায়, কারণ এক্ষেত্রে খড়গপুরের যারা গবেষক এবং ইঞ্জিনিয়ার তারা কিন্তু প্ল্যান দিয়েছে যে এইভাবে করা যায়, এবং আমরাও বলছি সেটা করা যায়। কিন্তু রাজ্য সরকার কেন এতদিন পিছিয়ে ছিল, আমার প্রশ্নটা হচ্ছে সেখানে। এবং রাজ্য সরকার যদি এইটা করতে পারে, তার থেকে ঘাটালবাসী আর খুশি হবে না, এর থেকে বড় কিছু পাওয়ার নেই। কিন্তু এইটা করতে গেলে আমার আমি যেহেতু আজকে এখানে একজন ঘাটালবাসী হিসেবে, এবং যেহেতু রাজনৈতিক একটা বিষয় আলোচনা হচ্ছে, আমি সেই জায়গা থেকে বলতে চাই, এখানে এই যে 400-500 মানুষকে পুনর্বাসন দেওয়ার বিষয়টা, এখানে 400-500 মানুষের কাছে প্রায় কয়েক হাজার মানুষ, তাদের কাছে কিন্তু তৃণমূল সরকার বা তৃণমূল যে দল, তারা কিন্তু ভাববে হয়তো কোথাও না কোথাও আমাদের ভোট ব্যাংকে ধাক্কা লাগবে না তো, এই মানুষগুলো আমাদের বিপক্ষে চলে যাবে না তো। ইতিহাসে এরকম ধরনের ঘটনা হয়েছে যেখানে কোনো কিছু পুনঃস্থাপন করার জন্য রিপ্লেস করা হয়েছে, কিন্তু গভর্নমেন্ট তাদেরকে সৎ ভাবসাম্য দেখিয়েছে। কিন্তু এখানে যদি রিপ্লেস করা হয়, তো ঘাটালের মানুষ কিভাবে নেবে? তারা তো ঘাটাল মাস্টার প্ল্যান চাইছেন। একদম। আমরা যদি দেখি যে বর্তমানে যে রাজ্য সরকার রয়েছে, তারা কিন্তু 2011 সালে মূল ইস্যু ছিল কিন্তু নন্দীগ্রাম, অন্যদিকে আমরা সিঙ্গুর দেখেছি। অর্থাৎ এই যে জমি অধিগ্রহণ নীতি, সেই জমি অধিগ্রহণ করার কিন্তু বিরুদ্ধে রাজ্য সরকার। আমরা আজ পর্যন্ত দেখেছি বহু রেল লাইন, বহু জায়গায় কিন্তু এখনো পড়ে রয়েছে, কারণ তারা জমি অধিগ্রহণে বিশ্বাসী নয়। ঘাটাল করতেই হবে, তাছাড়া কিন্তু কোনো উপায়। ক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে ওখানকার মানুষকে বোঝায়, কারণ আমি যেহেতু গ্রাউন্ড লেভেলে কাজটা করি, বহু মানুষেরই কিন্তু এখন থেকেই বক্তব্য রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান যদি বাস্তব রূপায়িত হয়, তাহলে এখানকার মানুষদের যাদের বসতি রয়েছে তাদেরকে কিভাবে শিফট করবে। কিন্তু এত বড় একটা দেশ, এত বড় সরকার, আমাদের ভারতবর্ষের ইকোনমি এখন অনেক ডেভেলপ, যদি সরকার মনে করে বৈজ্ঞানিক সম্মতভাবে, বিজ্ঞান সম্মতভাবে মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত করবে, তা করা যায়, সম্ভব। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে রাজ্য সরকার এতদিন কেন এই কাজটা করলো না। তিনি দুবারের সাংসদ, তাহলে তিনি আজকে 3বারের টার্মটা হয়তো জিতেও গেলেন, কিন্তু তারপরে কি তার কোনো নিশ্চয়তা আছে যে আদেও ঘাটাল মাস্টার প্ল্যান? আপনি বললেন করলে একদিন করে ফেলতে, করলে আমার মনে হয় এতদিন করে ফেলতে পারতো। কারণ আমরা দেখেছি 2000 বলছেন যে কেন্দ্র সরকারের কোনো সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না, কেন্দ্র সরকারের কোনো ভূমিকা এখানে খুবই খারাপ। অবশ্যই আমার একটা প্রশ্ন আছে এখানে দীপক অধিকারীর কাছে। তিনি যে বলছেন, প্রথম কথা হচ্ছে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, 1 নম্বর। যদিও তাদের এটা দলীয় বিষয়, কিন্তু একজন ঘাটালবাসী হিসেবে আমার এইটা প্রশ্নটা থাকবেই তার কাছে, কেন সংসদ ভবনে এত উপস্থিতির হার কম? যে সাংসদ আজকে যদি উনি 70%, 80%, 90% উপস্থিত থেকে আজকে যদি ঘাটালের বিষয়টা নিয়ে বারবার সোচ্চার হতেন, মাস্টার প্ল্যানের বিষয়টা নিয়ে, তাহলে মনে হয় এর রূপরেখাটা অন্যরকম হতে পারত। হ্যাঁ, ওই মানে অ্যাকচুয়ালি মানে এটা আমি বারবারই বলেছি কোথাও না কোথাও, আমি এটা দেবের ব্যক্তিত্ব, তার সিনেমা, তার অভিনয়, আমিও অত্যন্ত তার ফ্যান, আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু আমার মনে হচ্ছে একজন সাংসদ হিসেবে, একজন রাজনৈতিক, আপনি যখন রাজনীতিতে নামছেন, আপনাকে আমি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই কিন্তু মূল্যায়ন করব। তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আপনার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। এখন এর আগে 1957-59 সালে বহু সাংসদ কিন্তু বলে গেছেন, তারা কিন্তু এইভাবে হাইলাইট হয়নি। কিন্তু দেবের যেহেতু একটা ফেস ভ্যালু রয়েছে, তার এত বড় একটা সেলিব্রিটি তকমা রয়েছে, স্বাভাবিকভাবেই সে যখনই একটা কোনো কথা বলছে সংসদ ভবনে, তখনই কিন্তু সেটা প্রচুর পরিমাণে হাইলাইট হচ্ছে। এবং আর একটা জিনিস আমার মনে হয়, ঘাটালবাসীর কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হয়নি আমার মনে হয়। দ্বিতীয় বিষয় যেটা, এটা অনেকেই যারা হয়তো দীপক অধিকারী যারা ফ্যান রয়েছে, দেবের ফ্যান, তাদের অন্যরকম মনে হতেই পারে, বাট আমি এই বিষয়টা বলতে চাই যে সাপোজ মনে করুন সংসদ ভবনে গিয়ে বাংলায় একজন বক্তব্য রাখলেন, লাভটা কী হলো? এটা ঘাটালবাসী, পশ্চিমবঙ্গবাসী বুঝলেন, যারা হয়তো হিন্দি বা ইংরেজিটা বোঝে না তারা বুঝলেন যে আমাদের একজন সাংসদ তিনি বাংলায় গিয়ে বলেছেন। কিন্তু লাভটা কি? সাংসদ যে কোনো ভাষায় কথা বলতেই পারে, সেখানে তো কথা বলতেই পারে, কিন্তু বারবার বলা হচ্ছে যে
দীপক অধিকারী উনি বাংলায় গিয়ে বলেছেন বাংলায়, এইটা কি কোথাও একটা আবেগপ্রবণ করে দেওয়া হচ্ছে? মানুষের মনের মধ্যে কি এটা কোথাও একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ইনি একমাত্র বলেছেন এই বিষয়টাকে? আমার এই জায়গাটা কিন্তু সন্দেহ আছে। উনি বলেছেন, আর আমার মনে হয় এটা তো ওনার দায়িত্ব, ওনার কর্তব্য। আজকে দেববাবুর জায়গায় যদি আপনি সংসদে যেতেন, দেববাবুর জায়গায় যদি আমি সংসদে যেতাম, আমরা যেতাম, যে কেউ যেতে পারে, তার দায়িত্বই কিন্তু তার এলাকার সমস্যাটা নিয়ে গিয়ে কথা বলা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলা। তাই উনি বলেছেন মানে এটা বিরাট কিছু নয়। 1957 থেকে 59 সালের পর থেকে বহু সাংসদরা কিন্তু কথা বলে গেছেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়। উনি বলছেন যে আমি কেন্দ্র সরকারকে বলেছি, কিন্তু কেন্দ্র সরকার কোনোরকমভাবে রাজি হয়নি। অভিষেক ব্যানার্জির কথা বলছেন। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য, উনি কি আদৌ অধ্যক্ষকে স্পেশালভাবে কোনো চিঠি করেছিলেন? উনি কি কোর্টে, হাইকোর্টের আওতায় বিষয়টা নিয়ে কোনোদিনও এনেছেন যে আমি সংসদ ভবনে গিয়ে কথা বলছি, আমার কথা শোনা হচ্ছে না, বারবার ধরে বলছি? উনি কবার আমাদের যে সংসদ ভবনের বাইরে কবার উনি বিক্ষোভ দেখিয়েছেন? কবার উনি এই পশ্চিমবঙ্গের অন্যান্য সাংসদ যারা রয়েছেন তাদেরকে নিয়ে গিয়ে কবার উনি ওখানে বিক্ষোভ দেখিয়েছেন? কবার অবস্থান করেছেন? যদি অবস্থান করতেন, বিক্ষোভ দেখাতেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে গিয়ে, যে কেন্দ্র সরকার করছে না, উনি মামলা করতেন, উনি অধ্যক্ষের নজরে নিয়ে আসতেন, মিডিয়াতে বারবার কথা বলতেন, তাহলে আমরা বুঝতাম যে হি ইজ ডেডিকেটেড টু রিয়েলাইজ দ্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান। না, আপনি বলছেন যে যদি মরিয়া হয়ে চেষ্টা করতো তাহলে হতো। অবশ্যই আমার মনে হচ্ছে সেই জায়গাতে কোথাও না কোথাও একটা খামতি রয়ে গেছে। তবে আবার এইটা নিয়েও আশঙ্কা প্রকাশ করছি, যেমন বলা হচ্ছে যে হিরণ চ্যাটার্জি অর্থাৎ বিজেপি প্রার্থী, তিনি যদি সাংসদ হন তাহলে হয়তো মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হবে। আসলে সমস্যাটা সাংসদ পরিবর্তনের নয়, সমস্যাটা হচ্ছে এই যে একটা করব না, এই সহযোগিতার বাতাবরণ তৈরি করতে হবে, এই মানসিকতার পরিবর্তন করতে হবে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়ের যদি মেলবন্ধন ঘটায় তাহলেই কিন্তু সম্ভব। আমরা 2011 সালে, 2014 সালের আগে যিনি গুরুদাস দাশগুপ্ত ছিলেন ঘাটালের সাংসদ, তিনি ছিলেন, বলা হলো যে আমাদের পট পরিবর্তন করা দরকার, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না। 2014-তে আমরা কি দেখলাম? 2014 থেকে 19 মাস্টার প্ল্যান কি হলো? হলো না। প্রশ্ন আমার লাস্ট কোশ্চেন, আমাদের সময় খুবই কম। আপনি কি মনে করেন যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়, আগামী দিনে কোনো রাজনৈতিক বা যে কোনো পলিটিক্যাল পার্টির কোনো এজেন্ডা থাকবে না ঘাটালে? এটা মনে করেন? না, আমি এটা একদমই মনে করি না। কারণ মানুষের প্রয়োজনীয়তা, মানুষের সমস্যা, এটা প্রতিনিয়ত ঘটে চলেছে। ঘাটাল মাস্টার প্ল্যানের বাইরে অনেক বেশি সমস্যা রয়েছে। ঘাটালে রেল লাইন, ঘাটালে একটা ইএসআই হসপিটাল, ঘাটালের যে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে কোনো ক্যান্সার ইউনিট নেই, আপনি শুনে অবাক হবেন। সেখানে কোনো এমআরআইয়ের ব্যবস্থা নেই, সেখানে ভালো উন্নত মানের মেশিন দিয়ে স্ক্যান করা হয় না। অনেক সমস্যা রয়েছে ঘাটালে। যেখানে বিদ্যাসাগর সেতু রয়েছে, একটা ব্রিজের ওপর দিয়ে দিনে কয়েক হাজার গাড়ি চলাচল করে, সেখানে একটা বিকল্প সেতুর ব্যবস্থা করা যায়। আমার মনে হয় ইস্যুটা মানুষের কাছ থেকেই তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল মনে করেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেওয়া মানে আমাদের হাতের কোনো ইস্যু, এটা হচ্ছে সম্পূর্ণ মূর্খামি বা বোকামি করা, আর কিছুই নয়। তবে আমার যেটা আবারও বলবো, আমি যে কমিটির সঙ্গে একজন সাধারণ সদস্য হিসেবে, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি, মমতা ব্যানার্জি যেদিন আরামবাগে এই কথা বলেছিলেন, আমরা কমিটির পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় এটা নিয়ে ওনাকে স্বাগত জানিয়েছি, কারণ আমাদের দেয়ালে ফিট থেকে গেছে, আমাদের আর কোনো কিছু করার নেই। অন্য একটা বিষয় আমি লাস্ট উল্লেখ করতে চাই, এই যে হিরণবাবু যিনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আসলে বাস্তবে রূপায়িত হচ্ছে না, কেন্দ্র সরকার সব পাস করে দিয়েছে, আসলে কিন্তু তা নয়। এখানে কতগুলো বিষয় রয়েছে, মানুষকে ভুল বোঝাচ্ছেন। ভুল বোঝানা, উনি যেটা বলছেন ঠিক বলছেন, কিন্তু ওখানে আরও একটা জিনিস অ্যাড করা উচিত, যেটা হচ্ছে ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়েছেন, টেকনিক্যাল ক্লিয়ারেন্স দিয়েছেন, কিন্তু তারপরেও একটা জিনিস থাকে যেটা হচ্ছে ইন্টার মিনিস্ট্রিয়াল ক্লিয়ারেন্স ছাড় রিপোর্ট, সেইটা কিন্তু এখনও কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু দেয়া হয়নি। এইটা কিন্তু একটা কথা আমি বললাম আজকে, যেটা আমরা কমিটির মধ্য থেকে আমরা কিন্তু জানি, এটা কিন্তু বাইরে, এইটা কিন্তু একটা কথা আমি বললাম আজকে, যেটা আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমাদের দেয়ালে ফিট থেকে গেছে, আমাদের আর কোনো কিছু করার নেই। অন্য একটা বিষয় আমি লাস্ট উল্লেখ করতে চাই, এই যে হিরণবাবু যিনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আসলে বাস্তবে রূপায়িত হচ্ছে না, কেন্দ্র সরকার সব পাস করে দিয়েছে, আসলে কিন্তু তা নয়। এখানে কতগুলো বিষয় রয়েছে, মানুষকে ভুল বোঝাচ্ছেন। ভুল বোঝানা, উনি যেটা বলছেন ঠিক বলছেন, কিন্তু ওখানে আরও একটা জিনিস অ্যাড করা উচিত, যেটা হচ্ছে ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়েছেন, টেকনিক্যাল ক্লিয়ারেন্স দিয়েছেন, কিন্তু তারপরেও একটা জিনিস থাকে যেটা হচ্ছে ইন্টার মিনিস্ট্রিয়াল ক্লিয়ারেন্স ছাড় রিপোর্ট, সেইটা কিন্তু এখনও কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু দেয়া হয়নি। এইটা কিন্তু একটা কথা আমি বললাম আজকে, যেটা আমরা কমিটির মধ্য থেকে আমরা কিন্তু জানি, এটা কিন্তু বাইরে, এইটা কিন্তু একটা
কথা আমি বললাম আজকে, যেটা আমরা কমিটির মধ্য থেকে আমরা কিন্তু জানি, এটা কিন্তু বাইরে কিন্তু এটা আসছে না। ইন্টার মিনিস্ট্রিয়াল ক্লিয়ারেন্স রিপোর্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইমপ্লিমেন্ট দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। যদি এই ছাড়পত্র না পাওয়া যায় তাহলে কিন্তু করতে পারবে না। কিন্তু আমরা অন্যদিকে দেখছি কি, এইগুলোকে অনেক অনেক রকমভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে। যেমন দেখছি রাজ্য সরকারের একটা অসহযোগিতার মনোভাব, কেন্দ্র সরকারেরও দেখছি। অন্যদিকে আমার আর একটা বক্তব্য, ঘাটালের যারা বিরোধী দলগুলো রয়েছে তাদের কি বক্তব্য, তারা কবার অবস্থান করেছেন, কবার বিক্ষোভ দেখিয়েছেন ঘাটালে। যখন আমরা দেখি বন্যার সময় বন্যার জল কমতে থাকে, আমাদের এলাকার সাংসদ সেখানে গিয়ে উপস্থিত হন। আমার মনে হয় উনি ঠিকই করছেন, ঠিকই নীতিতে চলছেন। কারণ এলাকার বিরোধী দলগুলো কেন স্ট্রং নয়, তারা কেন বিক্ষোভ দেখাতে পারেন না তখন? আর এখন ভোটের সময় হ্যাঁ, কিন্তু প্রসেনবাবু দেখেছি যে বিরোধী দলগুলোকে পুলিশের ভূমিকা তো আমরা দেখেছি, ওটা ভিন্ন ব্যাপার। আমার কোশ্চেন হচ্ছে যে দেবকে আপনি 10-এর মধ্যে একজন সাংসদ হিসাবে ঘাটালে কত দেবেন? আমার ওনার ভূমিকা যদি বলেন, আমি 4-এর বেশি দিতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, 4। আর হিরণকে আপনি এই মুহূর্তে হিরণ যেভাবে প্রচার করছে, হিরণের ভূমিকা কিভাবে দেখছেন? না, কারণ আমি অ্যাকচুয়ালি আমি তো ওনার কাজকর্ম খুব একটা দেখিনি। বিধায়ক হিসেবে খড়গপুরে আমি যতটুকু দেখেছি, তো সেই জায়গা থেকে উনি ওনার মতো করে কাজ করেছেন। আমি সেই জায়গাটাতে একটু হলে বিধায়ক হিসেবে স্যাটিসফাইড। কিন্তু উনি সাংসদ হিসেবে যতটা বলছেন, আদেও করবেন কি না, করতে পারবেন কি না, ওনার দল সহযোগিতা করবেন কিনা, বা কেন্দ্র সরকার এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট, আমি কিন্তু সেই বিষয়ে সন্দেহ রয়েছে। তবে হিরণ চ্যাটার্জি যদি আজকে সাংসদ হিসেবে কাজ করতেন তাহলে কিন্তু আমি ওনাকে মার্কসটা দিতে। আবারও বলছি, দেব একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, একজন অভিনেতা হিসেবে আমার কাছে 10-এ 10। কিন্তু যদি রাজনৈতিক আঙিনায় বিচার করা যায়, একজন সাংসদ হিসেবে বিচার করা যায়, ওনার ব্যক্তিগত স্কোর বলা হয়, তাহলে কিন্তু 4। কিন্তু যদি তৃণমূল সরকার কী কাজ করেছে, তৃণমূল দল ওখানে কী কাজ করেছে, তার কিন্তু স্কোর আলাদা হতে পারে। কিন্তু দেব না, তার স্কোর যদি বলেন সেই ক্ষেত্রে তৃণমূল সরকার, আমি আবারও বলছি, ওই যে বন্যার প্রকোপ কিন্তু কিছুটা হলেও কমাতে পেরেছে। পলাশপাই দুর্বাচটি খাল কিন্তু তারা সংস্কার করেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি তাদেরকে অনেকটা এগিয়ে রাখবো ভাই। কারণ এক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু কোনো সহযোগিতা করেনি ঘাটালের এই বন্যার সমস্যার সমাধানে। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কিন্তু তারা কিন্তু এই কয়েকটা খাল কেটে কিন্তু তারা কিন্তু ঘাটালে বন্যার প্রকোপ কমিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমি তৃণমূল সরকারকে 10 যদি বলেন বন্যা নিয়ন্ত্রণে, তাহলে আমি তাদেরকে কিন্তু 8 দেবো 10-এর মধ্যে। কারণ তারা বন্যা নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করেছে ঘাটালের মানুষকে। অসংখ্য ধন্যবাদ। কথা বললাম আমাদের চর্চা চায় পে আড্ডা। ঘাটালের যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক ধরনের বিষয় উঠে আসছে এবং মানুষের বিভিন্ন ধরনের ভাবনা চিন্তার বহিঃপ্রকাশও লক্ষ্য করছি আমরা। ভবিষ্যতে 4ঠা জুন রেজাল্ট একমাত্র প্রমাণ করবে যে ঘাটালের মানুষ তাকে চাইছেন, এবং ঘাটালে আগামী দিনের ভবিষ্যৎ আমরা দেখব। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ন্যাশনাল বার্তা ইলেকশন সংক্রান্ত সমস্ত খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে, এবং ন্যাশনাল বার্তার কাজ হচ্ছে সত্যের সন্ধান করা। অসংখ্য ধন্যবাদ।